শহীদ আসাদ দিবস আজ ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান স্বাধিকার আন্দোলনকে বেগবান করে। পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। দিনটি উপলক্ষে শহীদ আসাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথে অবস্থিত আসাদ বেদিতে রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। বিএনপির পক্ষ থেকে শহীদ আসাদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আসাদ দিবসে কিছু দাবির কথাও তুলে ধরেন শহীদ আসাদের ছোট ভাই ডাক্তার মনিরুজ্জামান। একটি পুস্তকে আগে আসাদের নামে ছিল, এই কি বলে বিভিন্ন রকম ছিল, এই আসাদের জীবনী ছিল, কিন্তু সেটা আজকাল আর বই দেখতেছিল। সেটা অন্তর্ভুক্ত করা হোক। আসাদ দিবসকে জাতীয়ভাবে পালন করা হোক। আমরা চাই যে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং তার মাধ্যমে যত দ্রুত সম্ভব সংস্কারগুলি প্রায় শেষ, সে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটাই শহীদ আসাদদের যে প্রত্যাশা ছিল, তাদের যে রক্তদান, সেই প্রত্যাশা পূরণ হবে। দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়াবাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। এবারে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সোমবার সকাল 10:30টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। সিরিজের 3টি ওয়ানডে সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে লাগবে 2টি জয়, কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতেই হেরে গেল বাংলাদেশের বেড়া। সেন্ট কিটসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম ম্যাচে 9 উইকেটে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল। সেন্ট কিটসের ম্যাচটিতে বাংলাদেশ লড়াই পিছিয়ে পড়েছে ব্যাটিংয়ে। আগে ব্যাট করে 50 ওভারে 9 উইকেটে মাত্র 198 রানের পুঁজি গড়তে পেরেছে বাংলাদেশ, যা তাড়া করতে নেমে একদমই বেগ পেতে হয়নি ক্যারিবীয়দের। দুই ওপেনার হিলি ম্যাথিউজ ও কিয়ানা জোসেফের জুটিতে উঠে যায় 163 রান। অধিনায়ক ম্যাথিউস হাত খোলেন শেষ দিকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 16-4 93 বলে 104 রান করে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। স্বাগতিকরা ম্যাচ জিতে যায় 109 বল বাকি থাকতেই। বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, সব অংশীজনের সহায়তায় ভোট না দেওয়ার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আরও জানান, নির্বাচনের নামে প্রহসন চায় না নির্বাচন কমিশন এবং অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোমবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিতিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন হয়। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তুলে নিবন্ধনের কাজ। 11 এপ্রিল পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম নিয়েছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের।
বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় ভোট না দিতে পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন। দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। সিসি আরও বলেন, নির্বাচনের নামে আর প্রহসন নয়, 20 জানুয়ারি থেকে শুরু হয়ে 3 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবে নির্বাচন কমিশন। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। 2008 সালের 1 জানুয়ারির আগে জন্ম নেয়া প্রত্যেক নাগরিকের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশনের প্রায় 65,000 কর্মকর্তা কর্মচারী। সাভারে দেশব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় নতুনভাবে ভোটার তালিকায় যুক্ত হতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। ভোটার হতে পারবো, তো তাছাড়া আমি আমার এনআইডি কার্ডটাও পাবো, আমার যে পরিচয়টা সেটা জাতীয়ভাবে সংরক্ষিত থাকবে, সেটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া যে এরপর যে আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি আমাদের সেবায় কাজ করতে পারবেন, আমার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবো, তিনি যেন কোনো অন্যায় বা দুর্নীতি না করেন। একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কোনো করাপশন বা এরকম কিছু থাকবে না, এরকম একটা নির্বাচন প্রত্যাশা করছি। এর আগে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। আর্লি 30s, 33, 34 থেকে শুরু করে নিচে এরা ভোটের স্বাদই পায় নাই এবং তারা ভোটের জন্য মুখিয়ে আছে। এবার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সন্তানদের প্রত্যাশা আমরা পূরণ করব। সবাই যেন ভোট দিতে পারেন। শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দিতে না পারার আক্ষেপ ঘুচাতে চায় ইসি। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 3 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার সংগ্রহের পর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার ফিরে পাওয়া। সে লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন, যেটি চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। তারা বলছে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ভোটের নামে যে প্রহসন হয়েছে তা দূর করতে চায় কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, সাভার। পুলিশ, র্যাব এবং আনসার এই 3 বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, পোশাকের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মন মানসিকতারও পরিবর্তন হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও দপ্তরে আসেনি, আর তাদের সুপারিশ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। এছাড়া যতদিন দরকার হয় সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের 31 জানুয়ারির মধ্যে ফিরে যেতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সীমান্তে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল না থাকায় ব্যবহার করতে পারেনি। এই অবস্থায় এখন সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও ক্রয় করলে কি ব্যবহার করবে না, নাকি যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। তারা অভিযোগ করছে, আমরা উস্কানি দিচ্ছি, আমরা অভিযোগ করতেছি, ওরা উস্কানি দিচ্ছে। এটা তো বর্ডারের ব্যবস্থা। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।
দিল্লি এখন ফ্যাসিবাদে কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তো সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। পতিত ফ্যাসিবাদী সরকার শুধু জনগণ নয়, গণমাধ্যমের ওপর তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করলেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে সংগ্রাম পত্রিকার 50তম বর্ষপূর্তিতে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। গণমাধ্যম যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিবাদে চেপে বসত না বলেও মন্তব্য করেন তিনি। জামাত আমির বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা এখনও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যাশা করেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংগ্রাম পত্রিকা। সৎ সাংবাদিকতার জন্য লড়াই করলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যায়ন করবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানায়। এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফ্যাসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। নতুন বছরে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা যেন কাটছে না। সরকার 2 দফায় শুল্ক কর কমালেও তার সুফল পাচ্ছেন না ভোক্তারা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ভোজ্য তেল বাজারজাত করায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বেশি দামে সয়াবিন কিনতে হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। গত বছরের নভেম্বর থেকে অস্থির হয়ে ওঠে দেশের ভোজ্য তেলের বাজার। সরবরাহ কমিয়ে সেই সময় বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত 9 ডিসেম্বর লিটারে 8 টাকা দাম বাড়ানো হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন বছরের শুরু থেকে ফের সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয় বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। 20 কার্টন চাইলে 5 কার্টন পাইবেন। 5 কার্টন দিলে আমার চাহিদা যদি থাকে 50 কার্টন, আমার 5 কার্টন তো 10 মিনিটে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে নাই থাকে আর কি। 2 কার্টন চাইছিলাম, উনি আমাকে 1 কার্টন তেল দিয়েছে। চাহিদা অনুযায়ী যদি আমরা তেল পাইতাম তাহলে কাস্টমার তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারতাম। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে নতুন বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দেয় সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। তবুও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। সরকার বলছে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোম্পানি তেল দিতেছে না। 1 মাস হয় না তেলের দাম বাড়াইলো। এটা একটা কোম্পানি, একটা সিন্ডিকেট। গায়ের রেট 850 টাকা, আমরা কিনতেছি 850 টাকায়, তাহলে আমি কত বিক্রি করব? ডিলার তো 850 টাকা বিক্রি করার কথা না, সে 835 টাকা বিক্রি করার কথা। আমি তেলের জন্য 5 টাকা দিলে 4 টাকা তেল দিলে 1 টাকার মনে করেন অন্য মাল দিবে, এটা স্বাভাবিক, দিয়ে দেয়। এখন আমি মনে করি এই মালটা তো আমার তো ড্যামেজ দিয়ে বিক্রি করতে হয়। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত 5 লিটারের তেল কিছুটা সরবরাহ থাকলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিলারের কাছ থেকে তেল কেনায় বাধ্য হয়েই ক্রেতাদের কাছে বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে বলে জানান খুচরা বিক্রেতারা। এই তেলটা ওরা আমাদের কাছ থেকে 820 টাকা নেওয়ার কথা, এখন ক্রাইসিসের দোয়াই দেখায়া ওরা 850 করে হাতায় নিচ্ছে। তাহলে মাঝখান দিয়ে ভোগান্তি হচ্ছে কারা? যারা ক্রেতা, যারা বিক্রেতা, তাদের দুইজনের পক্ষে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে এখন আমরা কি নিরুপায় বলেন? আমাদেরও তো সংসার আছে, দোকান ভাড়া আছে, ঘর আছে। বিক্রেতাদের আশঙ্কা, রমজানের আগে আরেক দফা ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা কারসাজি করে ফের কৃত্রিম সংকট তৈরি করেছেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এই কার্যক্রম শুরু হয়। তবে রোহিঙ্গারা যাতে তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে কঠোর সাবধানতার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সকাল থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক এবং জেলার নির্বাচন কর্মকর্তারা। তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিনে দেখতে চট্টগ্রামে যান ইউএনটিপির কর্মকর্তারা। নির্বাচন কর্মকর্তারা জানান, ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কার্যক্রমে বাদ পড়ারা যুক্ত হবেন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অবৈধভাবে সরকারি টাকায় পয় এবং পানি নিষ্কাশন, ড্রেন নির্মাণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক গোপালগঞ্জ জেলার উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে প্রথমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালিত হয়। পালিয়ে যাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তি মালিকানাধীন আলোচিত সাভানা ইকো রিসর্ট এবং ন্যাচারাল পার্কের চারপাশে সরকারি টাকা ব্যয় পানি নিষ্কাশন, ড্রেন নির্মাণ সহ জনগণের সাথে সম্পর্ক নেই এমন প্রকল্প গ্রহণ, টিউবওয়েল বিতরণ এবং স্থাপনে অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালায় দুদক। পরে দুদক টিম অভিযান চালায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। তদন্তে দুটি প্রতিষ্ঠানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা। ব্যক্তিগত উদ্যোগে তৈরি বেসরকারি প্রতিষ্ঠান, এইখানে এই সরকারিভাবে যে পানির লাইন সরবরাহ হয়েছে আমরা জানতে পারলাম এবং ওই সময় যারা প্রভাবশালী ছিলেন তাদের চাপে তারা দিতে বাধ্য হয়েছেন। এটাও আমরা খতিয়ে দেখব। এই সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা, সেই রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করে আমরা হেড অফিসের প্রতিবেদন দিব এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করব। মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক দুটি পণ্যবাহী জাহাজ 4 দিন পর ছাড়া পেয়ে টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। টেকনাফ স্থলবন্দরে মহাব্যবস্থাপক জসিমউদ্দিন জানান, 16 জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা 3টি পণ্যবাহী জাহাজ দেশটির সীমান্তে নাফ নদীতে আটক করে আরাকান আর্মি। আরাকান আর্মি পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিলে দুপুর 12টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছে। তিনি আরও জানান, পণ্যবাহী জাহাজগুলোতে 50,000 বস্তা শুটকি, সুপারি, কপি সহ বিভিন্ন মালামাল রয়েছে। সাতক্ষীরায় ব্যবসায়ীর 23 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে 3,93,000 টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। গতকাল সদর উপজেলার কাশিমপুর এবং লক্ষ্মীদারি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং আলিমউদ্দিন। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, 23 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। তারুণ্যের উৎসব উপলক্ষে লালমনিরহাটের সতী নদীর সীমানা নির্ধারণ, পিলার স্থাপন এবং অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতকরণ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মারাইহাট সেতু এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক HM রফিক হালদার। পাউবো জানিয়েছে, চলতি বছর সতী নদীর 25 কিলোমিটার এলাকার সীমানা নির্ধারণ করা হবে, ফলে অবৈধ দখলদার মুক্ত হবে নদীটি। পাশাপাশি উদ্ধারকৃত জমিগুলো স্থানীয় কৃষকদের কাছে লিজ দিয়ে চাষাবাদের আওতায় আনা হবে। বিএনপির 31 দফা বাস্তবায়ন করতে হলে দল পুনর্গঠন করা জরুরি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন না করা গেলে দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। ইমরুল আহসানের রিপোর্ট। সোমবার থেকে সদস্যপদ নবায়ন শুরু করেছে বিএনপি। নিজের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 20 টাকা চাঁদা দিয়ে তিনি প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। এ সময় তারেক রহমান বলেন, অন্য সব সেক্টরের মতো ফ্যাসিবাদী শাসনে নিষ্পেষিত হয়েছে বিরোধী রাজনৈতিক কর্মীরাও। সদস্যপদ নবায়ন কার্যক্রম দলকে পুনর্গঠনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই, যে দেশপ্রেম নিয়ে আমরা
স্বৈরাচারের বিরুদ্ধে গুম খুনের পরেও, শত অত্যাচার নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য আসুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে থেকে। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে দল পুনর্গঠন জরুরি বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, যোগ্যদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। দলে অনুপ্রবেশ ঠেকাতে এবছর নতুন সদস্য যুক্ত করছে না বিএনপি। জিনিসটাকে এইভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজ্ঞপ্তিতে ফলাফল স্থগিতের কথা জানান অধিদপ্তর। এর আগে কোটার ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ১৯৩ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনের পরও ভর্তি পরীক্ষায় কোটা থাকা অযৌক্তিক। কোটায় সুযোগ পেয়ে অযোগ্য চিকিৎসক তৈরি হলে তা চিকিৎসা ব্যবস্থার ক্ষতি করবে বলেও জানান তারা। ৭১-৭২ ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, যেখানে 84.5 কাট মার্কস। এত ডিফারেন্সে তো আসলে আমাদের মেনে নেওয়ার মতো না। এমনকি পাস মার্ক না পেয়েও দিনাজপুর মেডিকেলে চান্স হয়েছে, 41 থেকে 42 পেয়ে ফরিদপুর মেডিকেলের মতো মেডিকেলে চান্স হয়েছে, যেটা আসলে কখনো গ্রহণযোগ্য না। আমরা যেখানে অযোগ্য শিক্ষার্থীদের নিয়ে বেছে নিব, তারা যখন একজন আমার বা আপনার বা আত্মীয় স্বজনদের চিকিৎসায় নিয়োজিত হবে, কোনো ভুল চিকিৎসা দিবে, তখন কাদের দোষ হবে? পুরো ডাক্তার প্রফেশনের দোষ হবে। কোটার এই ফলাফল বাতিলে একদিনের আলটিমেটামও দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাবি জানাতে চাই, আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্প্রকাশ করতে হবে। যদি এই ফলাফল পুনর্প্রকাশ না করেন আজকের মধ্যে, আজকের রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে। পরে এ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের প্রতিনিধি দল। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই বাছাই করে দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির শুরুর দিকে ঐক্যমতে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্চ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ডক্টর ইউনূস জানান, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হলে সরকার তাদের জুলাই সনদে স্বাক্ষরের জন্য অনুরোধ করবে। এ সময় উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সাংবাদিকদের আটক এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার কিছু রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রেসি। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রাবাড়ি জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও অন্য একটি মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পাশাপাশি দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজী মোহাম্মদ সেলিম, ABM ফজলে করিম চৌধুরী, শহীদুল হক, গোলাম কিবরিয়া টিপু সহ 15 আসামিকে রাজধানীর বিভিন্ন থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ সকল মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এসব আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অপরদিকে আসামি পক্ষে প্রাণনাথ সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। হামজা চৌধুরীর মতো বিশ্বমানের খেলোয়াড়ের কোচ হতে মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষে হামজা দলের সঙ্গে স্বল্প সময়ের মধ্যেই মানিয়ে নিতে পারবে বলে আশা স্প্যানিশ কোচের। রিপোর্ট কুশল ইয়াসিরের। 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে ইংল্যান্ডের বয়সভিত্তিক দল ও লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরীর। এই প্রবাসী বাংলাদেশির অভিজ্ঞতা দলের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে কাজে আসবে বলে আশাবাদী ক্যাবরেরা। হামজার কোচ হতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে বিশ্বমানের খেলোয়াড়, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া তার জন্য সমস্যা হবে না বলে আমি বিশ্বাস করি। এদিকে ভারত ম্যাচের সম্ভাব্য ভেন্যু শিলং। সেখানের আবহাওয়া তুলনামূলক শীতল হলেও এই ম্যাচের জন্য ফেব্রুয়ারিতে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। তাইফের গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তাই তাপমাত্রা নিয়ে খেলোয়াড়দের জন্য সমস্যা হওয়ার কথা নয়। আশা করি শিলংয়ের মতো পাহাড়ে ঘেরা অঞ্চলে আমরা প্রস্তুতি নিতে পারবো। নতুন চুক্তির পর ভারতের বিপক্ষে এটাই ক্যাবরেরার প্রথম ম্যাচ। সেটাকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশের কোচ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।